আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। এই ভিডিওটিতে যে অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে থার্ড উইকে। এটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটিতে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড উইকের সকল অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা পোস্ট করেছি। সুতরাং তোমরা এখনো যারা আমাদের সাথে কানেক্ট হও নাই তারা জলদি জলদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের সাথে জয়েন হয়ে যাও। তাহলে আসো দেখি যে তোমাদের তৃতীয় সপ্তাহে কি অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে গণিত বিষয়ের উপর। তোমরা অ্যাসাইনমেন্টের দিকে লক্ষ্য করলে দেখবা যে এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নের শিরোনাম কি দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করো যে শিরোনাম দেওয়া হয়েছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলকভাবে একটি পার্থক্য। এটি হলো এই প্রশ্নটির শিরোনাম। এবং এখানে সরল মুনাফার ক্ষেত্রে কিছু তোমার কন্ডিশন দিয়ে দিছে, যে এখানে কিছু শর্ত দিয়ে দিছে যে সঞ্চয় স্কিমের মূলধন পি ইজ ইকুয়াল টু 15,000 টাকা এবং সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল দিয়ে দিয়েছে যে 3 বছর। এবং এখানে কি হারে এই মুনাফার হারটা কত, এই হার আর ইজ ইকুয়াল টু 9%। এখানে এইটুকু দিয়ে দিছে এবং তোমাকে প্রশ্ন করছে যে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আই ইজ ইকুয়াল টু কত, এটা তোমাকে বের করতে হবে। এখন আসো, এবং 2 নম্বরে কিন্তু আরেকটা কোশ্চেন দিছে যে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল। এখানে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল কত তোমরা দেখতে পাচ্ছ, 3 বছর। এই নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল a is equal to what। তাহলে এই দুইটি কোশ্চেন এক নং প্রশ্নের ক্ষেত্রে আমরা আসো প্রথমে দেখি। তাহলে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল পর মুনাফার পরিমাণ i is equal to কত। তোমরা এদিকে লক্ষ্য করো যে প্রথম কোশ্চেনটিতে এখানে এই যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা ক নাম্বার যে কোশ্চেনটি, সেই কোশ্চেনটির আনসার এখানে তোমরা লক্ষ্য করো। তাহলে এখানে প্রথমে তোমরা লিখবা যে দেওয়া আছে, যা যা দেওয়া ছিল তোমার প্রশ্নে, সঞ্চয় স্কিমের মূলধন পি ইজ ইকুয়াল টু 15,000 টাকা, তারপরে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল কত বছর, 3 বছর, এবং সঞ্চয় স্কিমের মুনাফার হার কত, মুনাফার হার হলো তোমার 9%। এই 9% কে তুমি 9/100 এইভাবেও তুমি লিখতে পারো। এখানে এটা যদি তোমরা না বুঝো, অর্থাৎ তোমরা যে ভাগ আকারে 9, এটা মানে হলো যে এখানে যে স্ল্যাশ চিহ্ন দ্বারা যেটা দেখানো হচ্ছে, এটা মানে হলো তোমার 9। তুমি যদি 9 লেখো, 9 এর নিচে তোমার কত আছে, 100 বা 100টা আছে। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এইরকম সিস্টেমে কিন্তু এটা আছে। তোমরা এইভাবে লিখতে পারো, বা তোমরা গতানুগতিক ধারাতে যেভাবে লেখো এইভাবে তোমরা লিখতে পারো। তাহলে যা যা দেওয়া ছিল আমার সেগুলো কিন্তু আমরা লিখে নিলাম। তারপরে তুমি লিখবা যে আমরা জানি এই সরল মুনাফার ক্ষেত্রে একটি কিন্তু সূত্র আছে। তোমরা যে সূত্রটা জানো সেই সূত্রটা কি, এখানে লক্ষ্য করো, I is equal to PRN। এই সূত্রটা কিভাবে আসলো, কোথেকে আসলো, এই বিষয়টা এখানে আলোচনা করার মতো এত সময়টা এখানে নাই। আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিতে এই সূত্রগুলো কিভাবে কোত্থেকে আসলো বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে পেয়ে যাবে তোমরা। সুতরাং আমাদের সাথে তোমরা কানেক্ট হয়ে যাও। তাহলে আসো যে এখানে আমরা কি লিখছি, আমরা জানি সরল মুনাফা i is equal to PRN, সরল মুনাফা i is equal to PRN। এবং এখানে পরে আমরা মান বসাইলাম। এখানে দেখো যে মানটা আমরা কিভাবে বসাইলাম, ওই যে উপরে তোমরা লক্ষ্য করো যে আমার পির মান কত ছিল, 15,000। এই পির মান 15,000 আমরা এখানে বসাইলাম, পির মান 15,000। এবং আমাদের এই যে আর এর মানটা কত, আর এর মান হলো তোমার 9/100। এই 9/100টা আমরা এখানে লিখলাম, অর্থাৎ 9/100 এবং ইনটু আমার 3 কি এন এর মানটা কি, অর্থাৎ আমার কত বছরে আমার সরল মুনাফাটা বের করতে হবে, এই 3 বছর। তোমরা যদি এটাকে গুণ করো সেখান থেকে পেয়ে যাবা 4,050 টাকা। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটার আনসার কিন্তু করা হয়ে গেল। দেন আসো আমরা দেখি যে আমাদের 2 নাম্বার বা খ নাম্বারে কি কোশ্চেন দিছিল, যে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল এ এর মান আমাদেরকে বের করতে বলছে। আমরা কিন্তু আইটা পেয়ে গেছি, সুতরাং এ এর মান এখানে বের করা কিন্তু আহামরি কোনো কঠিন কাজ নয়। তোমরা লক্ষ্য করো খ নাম্বারটা আমরা কিভাবে আনসার করছি। সঞ্চয় স্কিম, এটা আমরা এই ক নাম্বারটার ক্ষেত্রে এখানে কিন্তু আবার তুমি লিখে দিতে পারছো। সুতরাং সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার হার আই ইকুয়াল টু এত টাকা। মানে প্রশ্নটা একটু সুন্দর হয়েছে, এইটুকু লিখে নাও। তারপরে আমরা খ নাম্বারটা যা দেখলাম, খ নাম্বারটা আমাকে এ বের করতে বলছে, মুনাফা আসল কত সেটা বের করতে বলছে। তাহলে তুমি লক্ষ্য করো এখানে যে খ নম্বর কোশ্চেনটিতে প্রথমে আমরা আগের মতনই দেওয়া আছে, যা যা দেওয়া আছে আমার উদ্দীপকে সেগুলো লিখে নিলাম। পি এর মান লিখে নিলাম, আই এর মান লিখে নিলাম। এবং সুতরাং আমরা এখন এখানে সুতরাং এই যে এ ইজ ইকুয়াল টু কত, এটাও কিন্তু একটা সূত্র, এ ইজ ইকুয়াল
টু পি প্লাস আই। পিটা কি? পিটা হলো আমার মূলধন, আর আইটা কি? আইটা আমরা ক নাম্বার কোশ্চেনে যেটা পেলাম আমার মুনাফা, এটাই হলো আমার এ, অর্থাৎ মুনাফা আসলে কত। তাহলে এ হলো, তুমি পি এর মানটা এখানে বসিয়ে দাও এবং আই এর মানটা তুমি এখানে বসিয়ে দাও এবং সেখান থেকে পেয়ে যাবে তুমি 19,050 টাকা। তাহলে এখানে কিন্তু আমাদের খ নাম্বার কোশ্চেনটাও হয়ে গেল। তারপরে তুমি প্রশ্নটা যদি গোছানোর মানে প্রশ্নটা একটু সুন্দর করার জন্য আমরা নিচে লিখলাম যে সুতরাং নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা আসল এ ইকুয়াল টু 19,050 টাকা। তাহলে আমাদের খ নাম্বার কোশ্চেনে কিন্তু শেষ হয়ে গেল। তোমরা ভিডিওটা পজ করে করে এই জিনিসগুলো কি লিখে নিবা, ঠিক আছে? তাহলে আসো আমরা 2 নাম্বার যে কোশ্চেনটি আমাদেরকে দিছিল সেখানে কি কি আমাদের চাইছে। আমাদের পরের অংশটা মানে এই কোশ্চেনেরই আমার প্রথম কোশ্চেনেরই আমার একটা অংশ হলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। আমরা আগেরগুলা সরল মুনাফার ক্ষেত্রে বের করছিলাম। এখানে যে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলা কিন্তু এই সরল মুনাফার ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া ছিল সেম একই তথ্য। এবং এখানে প্রশ্ন করছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদেরকে মূলধন বের করতে হবে, 1 বছরান্তের মূলধন, এবং সূত্র সহ আমাদেরকে উল্লেখ করতে হবে। এবং তোমরা এখানে লক্ষ্য করো, এখানে তিনটা ক, খ এবং গ কিন্তু একই কোশ্চেন, শুধুমাত্র তোমাকে প্রথম বছরান্তে কতে বের করতে হবে, দ্বিতীয় বছরান্তে তোমাকে খতে বের করতে হবে, এবং তৃতীয় বছরান্তে তোমাকে ঘতে বের করতে হবে। তাহলে এই তিনটার ক্ষেত্রে আমরা সূত্রটা প্রথমে লিখে নিব, তারপরে আমরা ক নাম্বার দিয়ে এই সূত্রটার মান বসিয়ে দিব, খ নাম্বার দিয়ে সূত্রটার মান বসিয়ে দিব, গ নাম্বার দিয়ে সূত্রটার মান বসিয়ে দিব। তাহলে লক্ষ্য করে যে কিভাবে আমরা কাজটা করছি, আসলে আমরা একটু দেখি। তাহলে আমাদের এই যে 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা লিখে নিলাম চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা টাইটেলটা দিয়ে লিখে নিলাম, দেওয়া আছে যা যা আমার দেওয়া আছে সেই সরল মুনাফার ক্ষেত্রে তথ্যগুলোই কিন্তু P = 1500 টাকা, N = 15,000 টাকা, N = 3 বছর, এবং আমার যে মুনাফার হার সেই মুনাফার হারটা কত? আমার মুনাফার হারটা হলো 9% বা 9/100, ঠিক আছে? 9/100। পরে আমরা লিখছি, আমরা জানি n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের একটি সূত্র আছে, তোমাদের বইয়ে দেখবা, এবং এই সূত্রটি কোথা থেকে আসলো আগের মতনই বলি, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিতে স্কুল অফ সেলফ স্টাডিতে এই সবকিছু কিন্তু বিস্তারিত আলোচনা করে দিব। সুতরাং তোমরা আমাদের সাথে কানেক্ট হয়ে যাও, বারবার বলছি তোমরা আমাদের সাথে কানেক্ট হয়ে যাও, সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে আমরা জানি n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C = P * 1 প্লাস আর বা 1 যোগ আর হোল টু দি পাওয়ার। এটা কিন্তু পাওয়ার, এটা হলো তোমার পাওয়ার। তুমি ক্যালকুলেটরে যখন চাপো তখন কিন্তু এই সিস্টেমটা দেখতে পারো। এটা এখানে তোমার টাইপিং এর ক্ষেত্রে তোমার এই সরাসরি উপরে বসানোর কোনো সিস্টেম নাই, এই জন্য আমরা এইভাবে দিছি। তাহলে এটা তোমরা যদি যারা বুঝতে না পারো তাদের জন্য একটু লিখে দিই যে এটা কি সিস্টেম। এটা হলো তোমার এই যে আমি এখানে যে সিস্টেমটা করলাম যে পি, আমার পি ছিল পি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে 1 বা 1 প্লাস এটুকু তো আগের মতই ঠিক আছে, আর এখানে কি আরটা, তারপর আমার ব্র্যাকেটটা আমি ক্লোজ করলাম। দেন এটা হলো পাওয়ার, এটা কি পাওয়ার হিসাবে আমার উপরে আছে, এই যে উপরে পাওয়ার হিসাবে আছে এই সিস্টেমে কিন্তু এখানে জিনিসটা লেখা আছে। তোমরা কিন্তু এইভাবেই লিখে নিবে, ঠিক আছে? তোমরা এইভাবেই লিখে নিবে। তাহলে আসো আমরা আবার আলোচনায় চলে যাই যে n বছরান্তে আমরা সূত্রটা লিখে নিলাম চক্রবৃদ্ধি মূলধন, আমরা এই সূত্রটা লিখলাম। তারপর আমরা ক নাম্বার আনসার করব। ক নাম্বারটা কি চাইছিল? আমার প্রথম বছরান্তে আমার মূলধনটা চাইছিল, প্রথম বছরান্তের মূলধন। তাহলে প্রথম বছরান্তের মূলধন আমরা আবার সেই সূত্রটা লিখলাম, দেন আমার প্রথম বছরান্তের মানগুলো বসিয়ে দিলাম। C = P, এর মান কত? আমার 1500, ওই যে আমার যেটা মূলধন ছিল 1500, সরি এখানে হলো 15,000 যেটা আমার মূলধন ছিল, এবং দেন 1 প্লাস আর কি আর হলো যে আমার 9/100 আগেও তো বলছি 9/100, এবং আমার যে n এর মান, যেহেতু আমার এখানে এটা কি, এখানে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এটা হলো আমার প্রথম বছরান্তে যেহেতু, সেই জন্য আমরা কিন্তু এখানে n এর মানটা আমরা কি বসাইলাম? আমরা 1 বসাইলাম, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবা। তারপরে মানগুলো বসিয়ে তুমি যদি ক্যালকুলেশন করো সেখান থেকে পেয়ে যাবা 16,350 টাকা। দেন খ নাম্বার কোশ্চেন, আমরা বলছিলাম যে একই টাইপের তিনটা কোশ্চেন। খ নাম্বারে কিন্তু আমার দ্বিতীয় বছরান্তে আমাদের কি চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে। তাহলে সেই আগের মতনই, যেহেতু এখানে দ্বিতীয় বছর বলছে, তাই তুমি এখানে n এর মানটা কত বসাইলা? n এর মানটা তুমি 2 বসাইলা, ঠিক আছে? তাহলে অবশ্যই তুমি আগের মতনই ক্যালকুলেশন করে নিবা। ক্যালকুলেশন করলে তোমার আসছে থেকে 17,821.5 টাকা। এবং আমাদের তৃতীয় বা গ নাম্বার অঙ্কটিতে কি? গ নাম্বার অঙ্কটিও কিন্তু সেম, এখানে শুধু আমার কি বছরান্তে
তৃতীয় বছরান্তে, এই যে দেখো তৃতীয় বছরান্তে, যেহেতু তৃতীয় বছরান্তে সেহেতু আমি n এর মানটা কত বসাবো, এখানে n এর মানটা আমি 3 বসাবো। সেম এই তিনটা অঙ্ক সেম একই সিস্টেমে। তাহলে তোমরা এখানে 3টা বসিয়ে আমরা এখান থেকে যে মানটা পাবো এখানে সি বা আমার মূলধনের যে মানটা পাবো সেটি হলো 19,425.435 টাকা। তাহলে আমাদের কিন্তু 3টা অঙ্ক শেষ হয়ে গেল। দেন একই ক্যাটাগরি একই সিস্টেমের 3টা অঙ্ক শেষ হয়ে গেল। তারপরে আসো আমরা দেখি যে আমাদের 4 নাম্বার যে ছোট বড় নাম্বার অঙ্কটা আমাদেরকে কি দিছিল। আমরা আবার এখানে প্রশ্নে চলে যাই। বলছিল যে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর, এখানে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা দেখি এটার আনসারটা আমরা দেখি। 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে কিন্তু আমি প্রথমে যে মুনাফা আসল, ঠিক আছে, আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করছি এবং চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখানে এই যে এইদিকে হ্যাঁ এটা যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সিস্টেমটা কি, সিস্টেমটা হলো তোমার 1 বছরান্তে যেটি তুমি পাচ্ছ মুনাফা, তুমি যেটি পাচ্ছ সেই মুনাফার সাথে তোমার মূলধনটা যোগ হয়ে যে সংখ্যাটি হবে এটিকে তোমার পরের বছরের টোটালটাকে তোমার পরের বছরের মূলধন ধরা হবে। তাহলে আমাদের গ নাম্বার কোশ্চেন থেকে বলছে যে 3 বছর আনতে হবে, 3 বছর পর তুমি মুনাফা কতটুকু পাইলা। আমরা কিন্তু ছোট গ নাম্বার কোশ্চেনটিতে 3 বছর পর আমার যে মূলধন অর্থাৎ মুনাফা আসলে যেটুকু ছিল, ভালো করে বুঝতে যে মুনাফা আসলে যেটুকু ছিল সেটুকু কিন্তু আমি পেয়ে গেছি 3 বছর পর। মুনাফা আসলে এটাই আমার মূলধন 3 বছর পর। এই মুনাফা আসল থেকে তুমি প্রথম বছর আনতে বা প্রারম্ভিক মূলধন যেটা ছিল তোমার, প্রথম বছর আনতে না, সরি, প্রারম্ভিক মূলধনটা আমার কি ছিল, প্রারম্ভিক মূলধনটা ছিল আমাদের 15,000 টাকা, যেটা নিয়ে আমি প্রথমে কি করলাম, আমার এই সঞ্চয় স্কিমটা আমি শুরু করলাম সেই 15,000 টাকা। তাহলে 3 বছর পর আমার মুনাফা আসলে হলো এত, আর যে প্রারম্ভিক যে আমার মূলধনটা ছিল সেটি হলো আমার এত। তাহলে 3 বছর পর থেকে পরের যে তোমার মুনাফা আসলে তুমি যেটা পাইলা বা মূলধনটা যেটা পাইলা সেটি থেকে তুমি যদি এই প্রারম্ভিক মূলধনটা বিয়োগ দাও তাহলেই কিন্তু তোমার যে মূল লাভটুকু অতিরিক্ত কতটুকু পাইলা তুমি চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতিতে তুমি অতিরিক্ত কিটুকু মুনাফা তুমি পাইলা সেইটুকু তুমি পেয়ে যাবে। এবং এটা আমাদেরকে ঘ নাম্বার কোশ্চেনটিতে বের করতে হচ্ছে। তাহলে দেখো আমরা এটা থেকে এই 19,425 থেকে আমরা কিন্তু 15,000 টাকা বিয়োগ দিয়ে আমরা সেখান থেকে পেয়ে গেলাম 4,425.3435 টাকা। তাহলে আমাদের কিন্তু ঘ নাম্বার কোশ্চেনটি শেষ হয়ে গেল। দেন আসো আমরা দেখি আমাদের যে 5 নম্বর বা নম্বর যেটা আছে সেটাতে আমাদেরকে কি কোশ্চেন করছে। সেখানে আমাদেরকে বলছে, তোমরা এখানে লক্ষ্য করো যে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার কি বলছে, পার্থক্য নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমি প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে আমি মুনাফাটা কি পাইছিলাম, সরল মুনাফার ক্ষেত্রে আমি দেখো এখানে সরল মুনাফার ক্ষেত্রে আমার মুনাফা কত ছিল, আমি কিন্তু এখানে বের করছিলাম ক নাম্বার কোশ্চেনটিতে যে প্রথম অংশে সরল মুনাফার ক্ষেত্রে আমার প্রথম অংশের সেখানে মুনাফা পাইছিলাম আমি কত, 450 টাকা। এখন এই 4,050 টাকা, এটি কি 3 বছরান্তে সরল মুনাফা পদ্ধতিতে আমি এইটা পাইছিলাম। এবং আমাকে বলছে এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে আমরা আসলে দেখি যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা মূলধনটা কত পাইছি, আমরা মাত্র বের করলাম যেটা গ নাম্বারে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমরা পাইছিলাম, এখানে দেখো যে আমাদের এই 5 নাম্বার কোশ্চেনটি যে আমরা এখানে লিখে নিচ্ছি যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কত পাইছিলাম, 450 টাকা 3 বছর অন্তে। এবং চক্রবৃদ্ধি মুনাফা এই যে একটু আগে তোমরা উপরে লক্ষ্য করলে দেখবা যে বড় নাম্বার কোশ্চেনটিতে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার যে মুনাফাটা পাইছি সেটি কত, সেটি হলো 4,425 টাকা এবং আগে ছিল 4,050 টাকা। এবং এই 4,000 তুমি পার্থক্য যেহেতু চাইছে তুমি বড়টা থেকে ছোটটা কি করবা, বিয়োগ দিবা। বিয়োগ দিয়ে তুমি যেটা পাবা সেটাই হলো কি সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার যে পার্থক্যটা। তাহলে আমি এখানে লিখলাম, আমি এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা যেহেতু বেশি সেটা এখানে আগে লিখলাম, সরল মুনাফাটা যেহেতু কম সেটা এখানে পরে লিখলাম। একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে আমি পেয়ে গেলাম 375.435 টাকা। এবং এটাই কিন্তু আমার কি, এটাই হলো আমার এই দুইটার মধ্যে পার্থক্য, এবং এখান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে বোঝা যায়। সেটি নিয়ে কিন্তু তোমাদের শেষে আরেকটি কি করছে, একটি কোশ্চেন এড করে দিছে। সেখানে বলছে, আমরা একটি কোশ্চেনটা দেখে আসি। কোশ্চেনটা কি, এই যে দেখো শেষে কি বলছে, সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো।
তাহলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমাদের শেষে 5 নম্বর কোশ্চেনটিতে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে আমার যে মুনাফা বা লাভটুকু সেটি এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার মুনাফা যে বা লাভটুকু এই দুটির মধ্যে পার্থক্য কত, পার্থক্য করে দেখলাম আমরা 375 এই টাকাটা কি আমার বেশি হচ্ছে, এবং কোন ক্ষেত্রে আমার বেশি হচ্ছে, সরল মুনাফার ক্ষেত্রে বেশি হচ্ছে, এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বেশি হচ্ছে। এই যে এটা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, এখানে না, এই যে এখানে যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু আমার একটি বেশি হচ্ছে। যেহেতু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বেশি হচ্ছিল, তার মানে আমি কিন্তু বুঝেই গেলাম যে চক্রবৃদ্ধি মুনাফাতে কিন্তু আমার লাভটা বেশি হচ্ছে বা মুনাফাটা বেশি হচ্ছে। ঠিক আছে, এবং এই ধারণা থেকে তোমাকে এই আনসারটি করতে হবে যে কোনটি সুবিধাজনক। আমরা প্রথমে একটু আনসারটিকে সুন্দর করার জন্য আমরা লিখে নিলাম যে আমরা জানি মুনাফা জিনিসটা কি, নির্দিষ্ট পরিমাণ মূলধনের প্রেক্ষিতে তোমার একটি নির্দিষ্ট কি করবে, পার্সেন্টেজে, একটি নির্দিষ্ট পার্সেন্টেজে তুমি কি প্রতি বছরান্তে যে অতিরিক্ত অংশটুকু পাবা সেটি হলো তোমার মুনাফা। ঠিক আছে, সেটি হলো তোমার মুনাফা। আর এই মুনাফা কিন্তু দুইটি পদ্ধতিতে হয়ে থাকে, আমরা দুইটি পদ্ধতিতে এখন অঙ্কগুলো করলাম। একটি হলো কি সরল মুনাফা পদ্ধতি, এবং আরেকটি কি চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি। একটি হলো সরল মুনাফা পদ্ধতি, আরেকটি হলো চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি। তাহলে এখন এই সরল মুনাফা পদ্ধতি জিনিসটা কি এবং চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি জিনিসটা কি, এটা আমরা একটু ব্যাখ্যা করব। যে সরল মুনাফা পদ্ধতির ক্ষেত্রে আমার যে প্রারম্ভিক মূলধনটা, এই মূলধনটাই কিন্তু প্রতি বছরের শুরুতে মূলধন হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু আমার এক বছরের শেষে তোমার মুনাফা আসলে যতটুকু হলো সেই টোটালটা কিন্তু পরের বছরের কি মূলধন হিসেবে তোমার ধরা হবে। তাহলে এখানে লিখলাম কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতির ক্ষেত্রে প্রতি বছরান্তের মূলধনকে প্রতি বছরান্তের যে তোমার মূলধনটা আছে সেই মূলধনকে পরের বছরের শুরুতে কি হয়, মূলধন হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছরান্তের মুনাফা আসল মিলে তোমার যেটা হবে, সেই মুনাফা আসল মিলে তোমার যেটা হবে সেটি কিন্তু পরের বছরে কি হয়, মূলধন হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, ফলে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতির ক্ষেত্রে সরল মুনাফা পদ্ধতির চেয়ে কি হয়, মুনাফা বা লাভ কি বেশি হয়, মুনাফা বা লাভ বেশি হয়। এবং এই জিনিসটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম যে এই জিনিসটা কিন্তু আমরা উপরে দেখছি, এই যে এই জিনিসটা কিন্তু আমরা উপরের অঙ্কটিতে কিন্তু আমরা দেখছি, উপরের অঙ্কটিতে আমরা দেখলাম যে 5 নম্বর যে কোশ্চেনটি ছিল নম্বরে, যে সেখানে কিন্তু বলছিল যে তোমার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতির কোনটি দুটির মধ্যে পার্থক্য করে আমরা দেখলাম যে 375.435 টাকা কিন্তু আমার চক্রবৃদ্ধিতে বেশি হচ্ছে, মুনাফা বেশি হচ্ছে বা লাভ বেশি হচ্ছে। তাই যেখানে আমার লাভ বেশি সেটি তোমার জন্য সুবিধাজনক, তাই চক্রবৃদ্ধি মুনাফাজনক, তাই বলা যায় যে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি এটি কি আমার জন্য সুবিধাজনক। তারপরে তোমার সংক্ষিপ্ত কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, এবং তুমি লক্ষ্য করো সংক্ষিপ্ত কি কি কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে এই যে এখানে 7টা কোশ্চেন দেওয়া হয়েছে, এখানে একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে এবং প্যাটার্নটির বীজগণিতিক রাশি বের করতে বলছে। তাহলে আমরা আসো প্যাটার্নটির বীজগণিতিক রাশিটা আমরা কি সেটি আমরা বের করে ফেলি। প্রথমে লক্ষ্য করো এই যে আমার যে প্যাটার্নটি দেওয়া ছিল 6, 11, 16 এবং কি 21, এবং এখানে তুমি লক্ষ্য করলে দেখবে যে প্রতি ক্ষেত্রে কিন্তু আমার দুইটি পদের এই যে 6 এবং 11 এর মাঝখানে পার্থক্য কত, 5, 11 এবং 16 এর মাঝখানে পার্থক্য কত, 5, 16 এবং 21 এর মাঝখানে পার্থক্য কত, 5। প্রতি ক্ষেত্রে আমার পার্থক্য কিন্তু 5 হচ্ছে। ঠিক আছে, এবং প্রতি ক্ষেত্রে যেহেতু পার্থক্য 5 হচ্ছে এই জন্য আমরা এখানে লিখলাম পার্থক্য 5 হচ্ছে। সুতরাং প্রথম পদটা আমার কিভাবে তৈরি হয়েছে, এই যে আমার এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমি এখানে এটাকে সাজাইলাম যে আমার 6, প্রথম পদটা 6, এই 6 এর সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে কত হচ্ছে, এখানে 6 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 5 বা 5 গুণ 1 কত, 5 থেকে 5 প্লাস 1 6, আমার কিন্তু 6 হয়ে যাচ্ছে। দেন তুমি দেখো 11, এই 11 কে আমরা লিখতে পারি 5 ইনটু 2, 5 দুগুণে 10 প্লাস 1 11, এবং 16 কে আমরা লিখতে পারি 3 5 15 ইনটু 1 কত, প্লাস 1 কত হলো আমার 16, এবং 21 কে আমরা লিখতে পারি 5 ইনটু 4 যোগ 1 কত হলো আমার এখানে 21 হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ধারা মেইনটেইন করতেছে। তুমি দেখো যে প্রতি ক্ষেত্রে আমার এই শেষে কিন্তু প্রতিটার শেষে কিন্তু আমার একই সংখ্যা এখানে কি আছে, 1 আছে, 1 কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে এটাই কিন্তু আমার এখানে একটি বীজগণিতিক রাশি আমার এখান থেকে সৃষ্টি হচ্ছে। এবং আমি লিখতে পারি দেখো যে যেহেতু চতুর্থ পদ, প্রতি পদের ক্ষেত্রে কি ছিল, প্রথমে 5 ছিল, তারপরে যত নাম্বার পদ এখানে চতুর্থ পদ, এই চতুর্থ 4টা এখানে কি হয়েছে, গুণ হয়েছে, এখানে তৃতীয় পদ, এখানে 3টা গুণ হয়েছে। তাই আমি লিখতে পারি কতম পদের জন্য 5 ইনটু ক প্লাস 1 বা 5 ক প্লাস 1, আর এটি কিন্তু আমার নির্ণয় বীজগণিতিক কি রাশি। তোমরা আবার বলছি যে তোমরা ভিডিওটি পজ করে এগুলো সুন্দর করে খাতায় তুলে নিবে। পরে দেখো পরের যে 2 নম্বর যে কোশ্চেনটি, সেখানে একটি সিকোয়েন্স দিয়ে দিছে। এই যে দেখো এখানে কিছু
চিত্র দিয়ে দিছে এবং চিত্রতে বলছে যে এখানে পরবর্তী যে চিত্রটি হবে সেটিতে কয়টি কাঠি থাকবে এবং চিত্রটি কেমন হবে এটি আমার কোশ্চেন ছিল। তাহলে এখানে দেখো যে প্রথম যে চিত্রটি আছে সেখানে কাঠি কিন্তু 5টি, তুমি গুণে দেখো 5টি, পরের কাঠিতে কাঠি কিন্তু তোমার 7টি এবং পরেরটিতে কিন্তু কাঠি 9টি। এই যে প্রতিটা অংশ কিন্তু তোমার এক একটি কাঠি চিন্তা করতে হবে, প্রতিটা অংশই কিন্তু তোমার এক একটি কাঠি চিন্তা করতে হবে। তুমি এই টোটালটা একটি কাঠি তুমি যদি এখানে লক্ষ্য করো যে এই টোটালটা তুমি যদি একটি কাঠি চিন্তা করো তাহলে কিন্তু হবে না, তোমার এখানে কিন্তু ডিফারেন্ট তোমার দুইটা আলাদা ভিন্ন ভিন্ন, এইটুকু তোমার একটি কাঠি চিন্তা করতে হবে এবং এইটুকু তোমার আরেকটি কাঠি চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি যদি হিসাব করো তাহলে প্রথম থেকে দেখবে তুমি 5টি, পরের থেকে 7টি, পরের থেকে কয়টি 9টি। এবং এই ধারাবাহিকতায় আমি কিন্তু বুঝতে পারছি যে প্রতি ক্ষেত্রে আমার কয়টি করে কাঠি বৃদ্ধি পাচ্ছে, প্রতি ক্ষেত্রে আমার 2টি করে কাঠি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি এখানে লিখছি প্রথমে 5টি, 7টি, তারপরে কয়টি 9টি, এবং প্রতি ক্ষেত্রে আমার যেহেতু 2টি করে কাঠি বৃদ্ধি পাচ্ছে তাই আমার পরবর্তী যে কাঠিটি হবে, পরবর্তী যে চিত্রটি হবে সেখানে কাঠির সংখ্যা হবে 9 + 2 অর্থাৎ কত 11 বা 11টি। এবং সেখানে আমরা চিত্রটির নিচে লিখে লিখছি, সুতরাং চিত্রটি নিম্নরূপ। এখানে দেখো কি হচ্ছে চিত্রটি তোমার। আগে আমরা 3 নম্বর চিত্রটি আবার লক্ষ্য করি, 3 নম্বর চিত্রটি। তাহলে আমার পরবর্তীতে তুমি 2টি কাঠি এখানে অ্যাড করে দিবা, তুমি 2টি কাঠি তুমি এই দিক দাও একটি কাঠি অ্যাড করতে পারো, আবার এখানে একটি কাঠি এইভাবে তুমি অ্যাড করতে পারো, আবার তুমি এই নিচে একটি দিতে পারো, আবার উপরে একটি দিতে পারো। মানে তুমি এই 3টি ঘর কিন্তু ফাঁকা আছে, তুমি তোমার ইচ্ছা মতো 2টি ঘর ফিল আপ করে নিবা। তাহলে আমরা কি করছি, আমরা এই নিচে একটি আমরা এই নিচে একটি কাঠি দিয়ে আমরা এখানে ফিল আপ করছি, এখানে নিচে একটি কাঠি দিয়ে ফিল আপ করছি, এবং আমরা ওই উপরে আরেকটি কাঠি দিয়ে কি করছি এখানে আমরা ফিল আপ করছি। তাহলে আমাদের চিত্রটা হলো এরকম। তো চিত্রটা তোমরা দেখলেই বলবো। আমরা নিচে যাই, এই যে দেখো আমরা এখানে একটি কাঠি দিছি এবং এখানে একটা কাঠি দিয়ে আমরা চিত্রটা ফিল আপ করে নিছি। এবং 3 নাম্বার কোশ্চেনটিতে আমরা চলে যাই, সেখানে বলতে তোমার 1 মিটার কাকে বলে এইটি তোমার আনসার করতে বলছে। তাহলে তুমি দেখো 1 মিটারের সংজ্ঞাটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, যে বলা হয়েছে কি পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর যে বিষুবীয় রেখা পর্যন্ত, পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে সেখান দিয়ে কি দ্রাঘিমা রেখা বরাবর তোমার বিষুবীয় রেখা পর্যন্ত দৈর্ঘ্যের 1 কোটি ভাগের 1 ভাগকে তুমি কি 1 ভাগকে তুমি মিটার হিসেবে গণ্য করতে পারো। এবং এটা কিন্তু ধারণা দেওয়া হয়েছে যে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুবীয় রেখা পর্যন্ত দৈর্ঘ্যের 1 কোটি ভাগের 1 ভাগ মিটার হিসেবে 1 ভাগকে 1 মিটার হিসেবে কি করা হয়েছে গণ্য করা হয়েছে। এবং পরবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড প্লাটিনাম এবং ইউরেনিয়াম না, কিন্তু অনেকে কিন্তু ইউরেনিয়াম লিখে ফেলে, প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত হয়েছে। ঠিক আছে, এটা এইভাবে লিখে নেবে। তারপর আমরা 4 নাম্বার কোশ্চেনটিতে যাই। 4 নাম্বার কোশ্চেনটিতে তোমাকে বলা হয়েছিল যে তোমার মেট্রিক পদ্ধতিতে তোমার ওজন পরিমাপের জন্য 2টি একক লিখতে বলা হয়েছে। মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য 2টি একক, এই সেই 2টি একক কি আমরা এখানে লিখলাম, একটি কুইন্টাল এবং আরেকটি কি মেট্রিক টন। এবং এই ওজনটা কি অধিক পরিমাণ বস্তুর ক্ষেত্রে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, যে অধিক পরিমাণ বস্তুর ক্ষেত্রে তোমার এই মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক একটা হলো কুইন্টাল, আরেকটি কি তোমার মেট্রিক টন। তাহলে আমাদের 4টি কোশ্চেন শেষ হয়ে গেল। তারপরে 5 নাম্বারটিতে আমরা যাই, সেখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে 5 নাম্বার কোশ্চেনটিতে আমাদেরকে বলা হয়েছিল যে 10 একর সমান কত। আমরা যদি কোশ্চেনটি একটু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে লক্ষ্য করো যে কোশ্চেনটি কি বলা হয়েছিল। এই তোমরা দেখতে পাচ্ছ যে 5 নাম্বার কোশ্চেনটি 10 একর সমান কত বর্গ মিটার, 10 একর সমান কত বর্গ মিটার। তাহলে আমরা আবার আনসারে চলে যাই। এখানে দেখো, তাহলে আমরা কিন্তু জানি যে 1 একর সমান 4046.86 বর্গ মিটার। ঠিক আছে, এটি 1 একর সমান আমরা জানি, এইটুকু। সুতরাং এখানে ঐকিক নিয়ম, সুতরাং 10 একর সমান কত, 1 একরে যদি তোমার 4046.86 বর্গ মিটার হয়, তাহলে 10 একরে কত, এটার সাথে তুমি যদি 10টা কি করো গুণ করে দাও, তাহলেই কিন্তু তোমার 10 একরে কত বর্গ মিটার তুমি সেটা পেয়ে যাচ্ছ। এবং সেটা কত, সেটা এখানে দেখো 40,468.6 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এইটুকু কিন্তু আমরা পেয়ে গেলাম।
দেন আমরা যেখানে যাব 6 নম্বর কোশ্চেনটিতে আমরা যাব। 6 নম্বর কোশ্চেনটি তোমরা লক্ষ্য করো, সেখানে কিন্তু বলা হয়েছে যে 160 সেন্টিমিটারে কত ইঞ্চি সেটা আমরা বের করব, এবং আমরা কিন্তু জানি এখানে লিখছি যে 2.54 সেন্টিমিটারে হলো তোমার 1 ইঞ্চি। তুমি এখানে ঐকিক নিয়ম প্রয়োগ করবা, ঠিক আছে, যে 160 সেন্টিমিটারে যেহেতু কত ইঞ্চি চাইছে, তাহলে তুমি দেখো 2.54 সেন্টিমিটারে 1 ইঞ্চি, সুতরাং 1 সেন্টিমিটারে কত 1/2.5। এখানে আমরা আবার বলছি যে এটি মূলত কিভাবে, এখানে যে ভাগ আকারে একটি নিচে আরেকটি, একটি নিচে আরেকটি, তোমরা এখানে লক্ষ্য করো 1, তারপরে সেটির নিচে আরেকটি টান, সেখানে কত আছে 2 দশমিক তোমার কত 5 এই সিস্টেমে দেওয়া আছে, এই সিস্টেমে কিন্তু এখানে লেখা আছে, তোমরা এই সিস্টেমে লিখবা। তাহলে 1/2.54 ইঞ্চি। দেন আমার 160 সেন্টিমিটারে কত, এটা কি উপরে গুণ হবে, 160টা আমার এই যে একের পরে আমার কি 160টা কি হয়েছে এই জায়গায় 160টা আমার কি হয়েছে গুণ হয়েছে এই সিস্টেমে 160। তোমরা একটু লক্ষ্য করো যে 160টা এখানে গুণ হয়েছে, আর এটা কি আমার মাঝখানে একটা টান, এই সিস্টেমে তোমরা লিখে নিবা, ঠিক আছে। 1 গুণ 160/2.54 ইঞ্চি, সেখান থেকে আমরা আনসার কত পাই 62.9921। এখানে তোমরা কিন্তু সরাসরি 63 ইঞ্চি প্রায় লিখে নিতে পারো, যেহেতু 99 অনেক কাছাকাছি, একবার 63 একবারে কাছাকাছি। তাহলে আমাদের এখানে 6 নম্বর কোশ্চেনটি শেষ। এখন আমরা চলো দেখি শেষের কোশ্চেনটি কি করা আছে। শেষের কোশ্চেনটিতে তোমার বলা হয়েছে যে একটি গড় সেই গড়ে বায়ুর পরিমাণ কত, একটি গড় যে গড়ের আমার কি আয়তন কত, একটি গড়ের আয়তন হলো তোমার 7,68,000 ঘন সেন্টিমিটার। একটি গড়ের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার, এবং এখানে বলছে যে এই গড়টির তোমার নির্ণয় করতে বলছে, গড়টিতে বায়ুপূর্ণ কতটুকু, গড়টিতে বায়ুর পরিমাণ কত, গড়টির আয়তন দিয়ে দিচ্ছে আমার, এখানে বায়ুর পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা কি লিখছি দেখো, দেওয়া আছে গড়ের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা তথ্য দিয়ে দিচ্ছে যে বায়ু কি, বায়ু হলো পানির তুলনায় 0.00129 গুণ ভারী, 0.00129 গুণ ভারী, সেটা কি বায়ু পানির তুলনায়। এগুলো আমার প্রশ্নে দিয়ে দিছে, এবং আমরা এখানে পরে লিখছি যে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কিন্তু 1 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত 1 গ্রাম। দেন তুমি লক্ষ্য করো, সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত, যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তাই আমি যদি এই 1 এর সাথে এতটা গুণ দিয়ে দিই, তাহলে আমার যেটা থাকছে সেটাই কিন্তু বায়ুর ওজন। তাহলে বায়ুর ওজন কত আমার এতই, তো 1 এর সাথে যেটা যে সংখ্যা গুণ হয় সেই সংখ্যাটি তো থাকে। তারপরে আমার ঐকিক নিয়ম অনুযায়ী, সুতরাং সরি এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে, তোমরা এখানে দেখবা পরে আমরা 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম, সুতরাং 76 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত, 76 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হলো তোমার, এখানে তুমি ঐকিক নিয়মে এই আগের 1 ইনটু এতর সাথে তুমি 76,800টা কি করে দিবা, গুণ করে দিবা, সেখান থেকে তুমি যেটা পাবা সেটা হলো 990.072 গ্রাম, ঠিক আছে। এটাকে যেহেতু তোমার প্রশ্নে কিলোগ্রাম চাইছে, তোমরা প্রশ্নে লক্ষ্য করলে দেখবে কিলোগ্রাম চাইছে, সেহেতু আমরা এখানে 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা পাইছি 0.99072 কিলোগ্রাম। এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, সুতরাং বা 0.991 কিলোগ্রাম প্রায়, ঠিক আছে। সুতরাং গড়টিতে বায়ুর পরিমাণ কত 0.991 কিলোগ্রাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা সুন্দর করে ভিডিওটি একটু একটু করে পজ করে তোমরা এই অ্যাসাইনমেন্টটি খাতার মধ্যে তুলে নিও, ঠিক আছে। তাহলে সবাইকে ধন্যবাদ।